আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। খবরটার সত্যতা মোটামুটি বেশ কয়েকটা পত্রিকা দেখলাম যে এখানে আসছে জামাতের আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ 3জনকে আটক করেছে যৌথ বাহিনী। ওনার গাড়িতে পার্সোনাল যে ব্যবহৃত গাড়ি নোয়া, এই নোহা গাড়িতে আপনার ধারালো চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে 3জন কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে সাংবাদিক ইলিয়াসের যে বাংলা এডিশন আছে, সেই বাংলা এডিশনের যে জেলা প্রতিনিধি মেহেরপুরের, সেও কিন্তু এখানে এই মেশিনারি সহ আটক হয়েছে। এমনকি জামাতের একজন কর্মী, ওনার নাম হচ্ছে সেলিম রাজা, বয়স হচ্ছে 27, জেলা জামাতের ইসলামের আমির মাওলানা তাজউদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহরুল ইসলাম এবং মাইক্রো ড্রাইভার ইজারুল হক। কেন এই অস্ত্রশস্ত্র নিয়ে মুভমেন্ট? তাদের তো সরকারিভাবে যে লাইসেন্স করা পিস্তল বা ব্যক্তিগতভাবে যেটা পায় সেটাই থাকার কথা, কিন্তু কেন এই জিনিসগুলো নিয়ে তারা গাড়িতে চলাফেরা করছে? দেশ রূপান্তর থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যমে নিউজটা আসছে। এখন প্রেক্ষাপটটা কি ছিল? 26শে জানুয়ারি সকালে শহরের হোটেল বাজার 4 রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট আপনার একটা সেখানে বসানো হয়। যেহেতু সামনে নির্বাচন, অনেক ধরনের ঘটনা ঘটতে পারে, এই কারণে যৌথ বাহিনীর তল্লাশি বা চেক আপ নিয়মিত চলছিল। তো সেই চেক আপের সময় এই মেহেরপুর জেলা জামাতের যিনি আমির আছেন তার গাড়িটা সামনে পড়ে। মেহেরপুর থানার পুলিশের যিনি উপপরিদর্শক আছেন BM রানা, তিনি বলছেন যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্টের অংশ হিসাবে সব গাড়ি চেক করা হচ্ছিল। এ সময় সাদা রঙের নোয়া, ঢাকা মেট্রো চ 194146 রেজিস্ট্রেশন নাম্বার গাড়ির এই গাড়িটি চেক করা হলে গাড়ির ভেতরে 3টা ফোল্ড ডাবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, 3টি ওয়াকিটকি, 4টা চার্জার এবং একটা হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আটক অস্ত্রশস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। গতকাল রবিবার জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুর রহমান মেহেরপুর সফরে গেলে তার আগে এই ঘটনায় নড়েচড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী। এখন এই ঘটনার পিছনে আসলে কেন, কি কারণে, কারা জড়িত, আমি যতটুকু তথ্যপত্র সর্বশেষ কানেক্ট করার চেষ্টা করলাম, সেখানে দেখলাম যে বেশ কিছু ঘটনা এখানে তৈরি হয়েছে। আবার ওই দিন আরো একটা জায়গায় মেহেরপুরেই 2টি বিদেশি পিস্তল, 5 রাউন্ড গুলি, ম্যাগাজিন সহ 2জনকে আটক করেছিল র্যাব। আটককৃত হলো কুষ্টিয়ার সিদ্দিক আলীর ছেলে সোহাগ হোসেন গিট্টু, একই গ্রামের ভাঙাপাড়া এলাকার দিদাল মণ্ডলের ছেলে মিশন ইসলাম। এখানে নানান কিছু থাকতে পারে, ভেতরের গল্প। তবে জামাত আমিরের গাড়িতে এই অস্ত্র আটক নিয়ে পরবর্তী সময় তাকে প্রশ্ন করার জন্য সাংবাদিকরা ফোন দিলে যোগাযোগ করা সম্ভব হয়নি। এখন যেহেতু গাড়িটা তার, সো এই ক্ষেত্রে জবাবদিহিতা তার উপরেই বর্তায়। বিষয়টা নিয়ে নিশ্চয়ই জামাতের যারা নেতাকর্মীরা আছেন ফোকাস করবেন। তবে সারা বাংলাদেশে সব জামাতের যে নেতাকর্মী সবাই যে সাধু বা খুবই ধরেন আল্লাহ বলি বা আল্লাহওয়ালা তা না, 2-4জন কিন্তু এরকম আছেন যারা বিভিন্নভাবে ঘটনা কিন্তু ঘটাইতেও পারেন, এখানে কাউকে বাদ দেওয়া যাচ্ছে না। আবার তাদের উপর হামলা হইতে পারে, সেই চিন্তা করেও নিজেদের আত্মরক্ষার্থেও হয়তোবা এরকম মেশিনারিজ গাড়িতে রাখতে পারেন। তবে বিষয়টা এখনো অস্পষ্ট, কেন এটা উনি ব্যাখ্যা দিলে আমরা হয়তো বুঝতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। আরও একটি হাঁস-জার অধ্যাদেশ করল অন্তর্বর্তী সরকার। শিশু সাহিত্যিক সুকুমার রায় যেভাবে হাঁস আর সজোরের মিশ্রণে অদ্ভুত প্রাণী তৈরি করেছিলেন, সেভাবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা বানালেন নতুন এক আবোল তাবোল অধ্যাদেশ। সরকারের পক্ষ থেকে যেটিকে দায় মুক্তি অধ্যাদেশ হিসেবে প্রচার করে আসলেও শেষ পর্যন্ত অধ্যাদেশের নাম দিয়েছে সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। উপদেষ্টা পরিষদে পাশ করেও 10 দিন লেগেছে অধ্যাদেশটি জারি করতে। আবার চাপের কারণে হত্যাকাণ্ডের দায়মুক্তি দেয়া থেকে সরে আসতে হয়েছে, বেছে নিতে হয়েছে ঘোরা পথ, কিন্তু তা করতে গিয়ে আরো জটিল করে ফেলেছে। একই ধরনের অপরাধকে ভালো আর খারাপ দুভাবেই দেখছে অধ্যাদেশটি। শেষ পর্যন্ত মানবাধিকার কমিশনের উপর ভার দিয়ে সরকার নিজেই নিজের মিত্রদের কাছে ভারমুক্ত হতে চাইছে। হত্যাকাণ্ডের শিকার হওয়া ভুক্তভোগীর পরিবারের আর্জি মানবাধিকার কমিশন নাকচ করলে বিচার পাওয়ার আর কোনো পথ খোলা থাকবে না। অর্থাৎ এই অধ্যাদেশ শুধু ফৌজদারি অপরাধের বিচারের পথেই শুধু কাঁটা বিছিয়ে দেয়নি,
মানবাধিকার রক্ষার দায়িত্ব কাঁধে নেয়া জাতীয় মানবাধিকার কমিশনকেও মানবাধিকার লঙ্ঘনের পথে ঠেলে দিয়েছে। আবার সংবিধানের যে ধারার সাফাই দিয়ে প্রণীত হয়েছে অধ্যাদেশ, সেই বিধানের অর্থকেও করা হয়েছে বিকৃত। সংসদের অবর্তমানে সংবিধানের মূল চেতনা বিরোধী কোনো অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির না থাকলেও তার সই জারি করা হয়েছে এই দায়মুক্তি। প্রশ্ন উঠেছে, নির্বাচনের মাত্র 2 সপ্তাহ আগে এমন একটি সংবিধান বিরোধী দায়মুক্তির পথে কেন হাঁটতে হলো সরকারকে? পরিকল্পনা অনুযায়ী গণভোটে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেখানে কোমর বেঁধে প্রচার চালাচ্ছে সরকার, সেখানে এই ইনডেমনিটির প্রয়োজন কেন পড়ছে? গণভোটে সরকার ইচ্ছার বাস্তবায়ন হলে এমনিতেই সংবিধান বদলে যাওয়ার কথা। সেক্ষেত্রে অটো পাসের মতোই মিলবে জুলাই আন্দোলনের দায়মুক্তি। অথচ এর পরেও নির্বাচনের আগে অধ্যাদেশ জারির মাধ্যমে সরকার কনফিডেন্স হারানোর বার্তাই কি পাওয়া যাচ্ছে? জুলাই আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে গত 15ই জানুয়ারি দায়মুক্তি অধ্যাদেশের খসড়া অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদ। তবে অদৃশ্য কারণে সেই অধ্যাদেশে রাষ্ট্রপতির সই করার বিষয়টি 10 দিন ধরে ঝুলেছিল। অন্তর্বর্তী সরকার 1.5 বছরে এমন ঘটনা নজিরবিহীন। প্রশ্ন হলো, কেন ঝুলেছিল? সূত্রগুলো বলছে, সরকার যেভাবে দায়মুক্তি অধ্যাদেশ করতে চেয়েছিল তাতে কড়া আপত্তি দেয় সরকার একটি বাহিনী। নির্বাচনের আগে আগে সেই বাহিনীকে চটাতে চায়নি সরকার। শেষ পর্যন্ত দায়মুক্তি অধ্যাদেশ বদলে যায় সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশে। আর এটি করতে গিয়ে দায় নির্ধারণের জন্য যে অপরাধের কথা বলা হয়েছে তার কোনো সীমা পরিসীমা নির্ধারণ করতে পারেনি আইনের অধ্যাপক আসিফ নজরুল মন্ত্রণালয়। 10 দিন ধরে ঝুলে থাকার পর আকস্মিকভাবেই 25শে জানুয়ারি রাষ্ট্রপতির স্বাক্ষরিত অধ্যাদেশের গেজেট প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। অধ্যাদেশের পদে পদে আছে নানান রকমের অস্পষ্টতা আর ভুল। বিশেষ করে অধ্যাদেশ জারির এখতিয়ার, কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে গেজেটে রয়েছে বহু অস্পষ্টতা। বাংলাদেশের যে কোনো মানুষই জানে, কোটা সংস্কার থেকে শুরু হওয়া যে জুলাই আন্দোলন তার ব্যাপ্তি সর্বোচ্চ 2024 সালের জুলাই থেকে আগস্টের 5 আগস্ট পর্যন্ত। আর সহিংসতা শুরু হয়েছিল 17 জুলাই থেকে। অথচ সরকার যে অধ্যাদেশ জারি করলো তাতে জুলাই থেকে আগস্টের পুরো মাস জুড়ে আন্দোলনে জড়িতদের সুরক্ষা দেয়া আর দায় নির্ধারণের কথা বলা হয়েছে। এর অর্থ হলো, আওয়ামী লীগ সরকারের পতনের পর আগস্ট মাসে যেসব অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছিল সেগুলো থাকবে বিচারের আওতার বাইরে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে 2024 সালের জুলাই মাসে 14,966টি মামলা হয়েছিল, যার মধ্যে খুনের মামলা ছিল 334টি। আর ওই বছর আগস্ট মাসে মোট মামলা হয়েছিল 8,833টি, যার মধ্যে খুনের মামলা ছিল 626টি। আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত যে অধ্যাদেশটি জারি করা হলো, সেই অধ্যাদেশ অনুযায়ী খুনের মামলাগুলো ছাড়া বাকি সবগুলো মামলাই বাতিল হয়ে যেতে পারে। ধরুন 2024 সালের 6 আগস্ট কেউ আপনার বাসায় চুরি বা ডাকাতি করেছে এবং ওই ব্যক্তিটি জুলাই আন্দোলনকারী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারলে তার 7 খুন মাফ হয়ে যাবে। কারণ সরকার প্রণীত সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুসারে জুলাই থেকে আগস্টের শেষ পর্যন্ত আন্দোলনের সমর্থকেরা যেসব ঘটনা ঘটিয়েছেন তার সবই অভ্যুত্থানের অংশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 2024 সালের 25 আগস্ট গাজী টায়ার কারখানায় জুলাই সমর্থকরা লুটপাট ও আগুন দিয়েছিল। সম্প্রতি স্টার নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর ওই কারখানায় 2024 সালের 25 আগস্ট ভয়াবহ অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নিখোঁজ হন 182 জন মানুষ, যাদের খোঁজ আজও মেলেনি। প্রতিবেদনে এই ঘটনার জন্য স্থানীয় বিএনপির এক নেতা এবং অনুসারীদের নাম এসেছে। এখন সরকারকে আর কষ্ট করে ওই ঘটনায় কোনো অপরাধীকে খুঁজতে হবে না। দর্শক, এই অধ্যাদেশটিকে হার্শার অধ্যাদেশ বলার পিছনে বড় কারণ হলো অধ্যাদেশের দায়মুক্তির দিকগুলো নিয়ে আছে বিস্তর ধোঁয়াশা। বলা হয়, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব দেওয়ানি ও ফৌজদারি মামলা প্রত্যাহার করা হবে। সরকারের প্রত্যয়ন সাপেক্ষে গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে হওয়া কোনো মামলা বা আইনি কার্যধারা চলমান থাকলে পাবলিক প্রসিকিউটরের আবেদনের ভিত্তিতে আদালত তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি বা খালাস দেওয়া হবে।
অর্থাৎ জুলাই আগস্টের ঘটনায় আন্দোলনের পক্ষের কারো বিরুদ্ধে মামলা হলেও সেসব আর থাকছে না। তবে হত্যাকাণ্ডের ঘটনাতেও দায়মুক্তি দেওয়ার দাবি উঠলেও অধ্যাদেশে সেটি দেখা যাচ্ছে না, বরং বেশ খানিকটা জটিল করে তুলে ঘুর পথে বিচারের সুযোগ রাখা হয়েছে। 2024 সালে জুলাই আগস্টে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যার অনেকগুলো অভিযোগ আছে। অধ্যাদেশ অনুযায়ী জুলাই আন্দোলনকারী কারো বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ থাকলে তা জাতীয় মানবাধিকার কমিশনে জানানোর সুযোগ রয়েছে। কমিশন বিষয়টি নিয়ে তদন্ত করবে। এতে যদি দেখা যায় বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার করে হত্যাকাণ্ডটি হয়েছে, তাহলে কমিশন আদালতে প্রতিবেদন দেবে। এরপর আদালত সেটিকে পুলিশ প্রতিবেদন হিসেবে গণ্য করে বিচারের উদ্যোগ নেবে। একদিকে সরকার বলছে বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহারের মাধ্যমে ফৌজদারি অপরাধ করে থাকলে সেটির অভিযোগ দায়ের করা যাবে, তবে সেই অভিযোগ আগের মতো থানা বা আদালতে দায়েরের সুযোগ রাখা হয়নি। মানবাধিকার কমিশনের মাধ্যমে তদন্তের একটি সুযোগ রাখা হচ্ছে। এই কমিশন বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহারের প্রমাণ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দিতে পারবে। আর যদি কমিশন মনে করে হত্যাকাণ্ডটি ছিল রাজনৈতিক প্রতিরোধের অংশ, সেক্ষেত্রে অভিযুক্তের বিচারের পথ রুদ্ধ হয়ে যাবে। কিন্তু কোনটি বিশৃঙ্খল পরিস্থিতির অপব্যবহার আর কোনটি রাজনৈতিক প্রতিরোধের অংশ তার কোনো ব্যাখ্যা নেই অধ্যাদেশে। অর্থাৎ জাতীয় মানবাধিকার কমিশনের হাতেই তুলে দেওয়া হচ্ছে ভালো অপরাধ এবং খারাপ অপরাধ নির্ধারণের ভার। আর এর মাধ্যমে যাদের দায়িত্ব মানবাধিকার রক্ষা করা, তাদের ঠেলে দেওয়া হচ্ছে চরম বিতর্কের কানাগুলিতে। মানবাধিকার কমিশনকে বিশ্বজুড়ে কার্যকর তোলার বন্দোবস্ত করা হয়েছে। দর্শক, অধ্যাদেশে এর চেয়েও বড় বিস্ময়কর একটি দিক আছে। ধরা যাক মানবাধিকার কমিশন কোন একটি হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে চিহ্নিত করলো। সেক্ষেত্রে দেশের কোনো আদালতে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা অন্য কোনো আইনি ব্যবস্থা নেয়ার সুযোগ থাকবে না। তবে মজার বিষয় হলো, মানবাধিকার কমিশন রাষ্ট্রকে ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবে। অর্থাৎ খুনের দায় থেকে পার পেয়ে যাবে অভিযুক্ত, আর তার জায়গায় ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ দিবে রাষ্ট্র। এমন সীমাহীন বিস্ময়ের জন্ম দিয়ে জারি হয়েছে জুলাই আন্দোলনকারীদের কথিত দায় মুক্তির এই অধ্যাদেশ। আইন বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষা আর দায় নির্ধারণের জন্য এই অধ্যাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জনশৃঙ্খলার ব্যাখ্যা। পৃথিবীর কোথাও এমন অদ্ভুত ব্যাখ্যা পাওয়া যাবে না যেটি এই অধ্যাদেশে দেয়া আছে। অধ্যাদেশে জুলাই আন্দোলনকারীদের সব কর্মকাণ্ডকে জনশৃঙ্খলা পুনর্বহলের পদক্ষেপ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। অথচ বাস্তবে দেখা যাচ্ছে এই জনশৃঙ্খলা 1.5 বছরেও প্রতিষ্ঠিত হয়নি, বরং বাংলাদেশ পরিচিত হয়ে উঠেছে মবের রাজ্য হিসেবে। জনশৃঙ্খলার প্রচলিত সংজ্ঞাকেই বদলে দেওয়া হয়েছে এই ইনডেমনিটি অধ্যাদেশে। আর তা করতে গিয়ে সাংবিধানিক বিধানের মন গড়া ব্যাখ্যা করা হয়েছে। বলা হয়েছে প্রতিরোধ কর্মে এবং জনশৃঙ্খলা পুনর্বহাল ও নিশ্চিত করার প্রক্রিয়ায় অংশগ্রহণকারী গণ অভ্যুত্থানকারীদের গণ ও প্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 46 অনুযায়ী সুরক্ষা প্রদান করা প্রয়োজন। এখানেই আছে সংবিধানের মন গড়া ব্যাখ্যা। বর্তমান সংবিধানের 46 অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তি জাতীয় মুক্তি সংগ্রামের প্রয়োজনে কিংবা বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে কোনো অঞ্চলে শৃঙ্খলা রক্ষা বা পুনর্বহলের প্রয়োজনে কোনো কাজ করে থাকলে সংসদ আইনের দ্বারা সেই ব্যক্তিকে দায়মুক্ত করতে পারবে। জুলাই আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যরা ছিলেন প্রজাতন্ত্রের কর্মচারী, অথচ তাদের যারা মেরেছে তাদেরকে এই অধ্যাদেশ হিসেবে মেনে নিতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অধ্যাদেশের সবচেয়ে বড় দুর্বলতা এটি। সরকার সংবিধানের যে ধারা বলে এই অধ্যাদেশ জারির কথা বলছে, সেই ধারাতেই বলা আছে সংসদ না থাকলে ইনডেমনিটি দেওয়ার প্রশ্নই আসে না। আবার বর্তমান সংবিধানে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের কোনো সুযোগ নেই। সংবিধানের 2য় ভাগের 11 অনুচ্ছেদ অনুযায়ী অনির্বাচিত কোনো সরকার প্রতিষ্ঠা করাও সম্ভব নয়। উল্টো সাংবিধানিক কর্তৃত্বকে অমান্য করাকে রাষ্ট্রদ্রোহ বলা হয়েছে বর্তমান সংবিধানে। 7 ক 1 অনুচ্ছেদ বলছে, সংবিধান লঙ্ঘন করলে সেটি হবে রাষ্ট্রদ্রোহ অপরাধ। সংবিধানের ভাষায় এটি ষড়যন্ত্র। এই অনুচ্ছেদ
পরিষ্কার করছে নির্বাচিত সরকার বিষয়ক সাংবিধানিক বিধান অগ্রাহ্য করাকে জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে দেখানো অসম্ভব এবং এ ধরনের যে কোনো কাজ রাষ্ট্রদ্রোহের শামিল। কাজেই 46 অনুচ্ছেদকে ঢাল হিসেবে রেখে একটি নির্বাচিত সরকারকে উৎখাতের আন্দোলনকে জনশৃঙ্খলা প্রতিষ্ঠার পদক্ষেপ হিসেবে দেখানোর কোনো সুযোগ নেই। অথচ সেটি করা হয়েছে ইনডেমনিটি অধ্যাদেশটি জারির ক্ষেত্রে। আবার এ ধরনের কোনো বিষয়ে দায় মুক্তি দিতে হলে সেটিও কেবল সংসদের এখতিয়ার। সংসদ কার্যকর না থাকলে রাষ্ট্রপতি কিছু কিছু বিষয়ে অধ্যাদেশ জারি করতে পারেন, তবে সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা সীমাহীন নয়। তিনি এমন কোনো অধ্যাদেশ জারি করতে পারেন না যার কোনো বিধান সংবিধানের মৌলিক চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ বিষয়ে পরিষ্কার করা হয়েছে সংবিধানের 93 অনুচ্ছেদে। বলা হয়েছে সংসদ ভেঙে গেলে কোনো সময় রাষ্ট্রপতির কাছে যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি অধ্যাদেশ জারি করতে পারেন, তবে সেক্ষেত্রে 3টি শর্ত রয়েছে। সেগুলো হলো, অধ্যাদেশে এমন কোনো বিধান করা যাবে না যা সংবিধানের অধীন সংসদের আইন দ্বারা আইনসঙ্গতভাবে করা যায় না, অথবা যার ফলে সংবিধানের কোনো বিধান পরিবর্তন বা রহিত হয়ে যায়। অর্থাৎ সরকার উৎখাতের মতো কোনো কর্মকাণ্ডকে বৈধতার অধ্যাদেশ জারির এখতিয়ার স্বয়ং রাষ্ট্রপতিরও নেই। তবে ইচ্ছে মতো আইনের ব্যাখ্যা দাঁড় করানো অন্তর্বর্তী সরকারের এই ইনডেমনিটি অধ্যাদেশেও দেখা যাচ্ছে সংবিধানের মন গড়া উপস্থাপন। 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতির সীমাবদ্ধতার বিষয়টি সম্পূর্ণ আড়াল করে সেই অনুচ্ছেদের অধীনে ইনডেমনিটি অধ্যাদেশ জারির কথা জানানো হয়েছে। দর্শক, 2024 সালের 5ই আগস্ট হবিগঞ্জের বানিয়াচং থানায় আক্রমণ চালিয়ে অস্ত্র লুট ও অগ্নিসংযোগ করে কয়েক হাজার মানুষ। এক পর্যায়ে এসআই সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে থানা চত্বরে পিটিয়ে হত্যা করা হয়। তার মরদেহ ঝুলিয়ে রাখা হয় থানার সামনে একটি গাছে। এ মাসের শুরুতে হবিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসান দাবি করেন তারাই সেই ঘটনা ঘটিয়েছিলেন। পুলিশের সামনে বসে মাহদির এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পরে তিনি গ্রেপ্তার হলেও সমর্থকদের বিক্ষোভের প্রেক্ষাপটে মুক্তি পান। এর পরে জুলাই আন্দোলনকারীদের দায় মুক্তির বিষয়টি নতুন করে আবার সামনে আসে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে 6 জানুয়ারি হয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক। সেখান থেকে আইন মন্ত্রণালয়কে দ্রুত দায় মুক্তির অধ্যাদেশের খসড়া তৈরির নির্দেশ দেওয়া হয়। দর্শক, সুকুমার রায় তাই খিচুড়ি কবিতায় হাঁস আর সজারু মিলিয়ে বানিয়েছিলেন হাঁসচারু। বলেছিলেন হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁসচারু। এই হাঁসচারু এমন একটি প্রাণী যা বাস্তবে নেই, কিন্তু কবির কল্পনায় হাঁস ও সজারুর বৈশিষ্ট্য মিলিয়ে তৈরি হয়েছে। অধ্যাপক আসিফ নজরুলের বহু কথনের মতোই আরেকটি হাঁসচারু মার্কা অধ্যাদেশ অবশেষে সরকার সমর্থকরা পেল, যার শুরুটা দেখতে আইনের মতো কিন্তু ভেতরের ধারা সজারুর মতোই কাঁটাযুক্ত। পরিণাম এক আবোল তাবোল অধ্যাদেশের জন্ম হলো। প্রশ্ন হলো, এসআই সন্তোষ চৌধুরীকে হত্যার ঘটনাটিকে কোন ক্যাটাগরিতে ফেলবে মানবাধিকার কমিশন? তার পরিবার কি ঘটনার বিচার চাইতে পারবে, নাকি হত্যার ঘটনাটি রাজনৈতিক প্রতিরোধের অংশ হিসেবে বিবেচিত হবে? সন্তোষের পরিবারকে একদিন শুধু ক্ষতিপূরণ দিয়ে গিয়ে দায় চুকিয়ে ফেলবে রাষ্ট্র। এখন এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। গতকাল একটা ভিডিওতে বলেছিলাম জামায়াতে ইসলামী নির্বাচনে মারাত্মক কারচুপি করে জিতে যেতে পারে। এই ধরনের একটা ব্যাপার অনেকে বিশ্বাস করেন, এটা কেউ কেউ মনে করেন, এবং কেউ কেউ জামায়াতকে বেশ ওভার এস্টিমেট করেন। ওরা ভেতরে ভেতরে কি করছে আমরা তো বুঝতে পারছি না, ওরা অনেক কিছু হয়তো করছে। মানে জামাত যেহেতু গুপ্ত, তাই গুপ্ত অনেকেই কোথায় কোথায় আছে থেকে কি করে ফেলবেন সেই টেনশন অনেকে করেন। এমনকি কেউ কেউ মনে করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাত ইসলাম ক্ষমতায় চলে যেতেও পারে। আমি কি মনে করি? আমি বলেছিলাম যে আমি এই ব্যাপারে আমার অপিনিয়ন জানাবো। এটা সত্য, জামাত কারা কি কোথায় কিভাবে আছে এটা বোঝা খুব কঠিন। সরকারের ভেতরে এমন সব মানুষজনকে জামাত সিম্প্যাথাইজার হিসেবে আমরা দেখেছি। আমরা যেহেতু উপদেষ্টাদের অনেকের সাথে কানেক্টেড আছি, যাদের সাথে তারা ডিল করেন তারাও ওদের সাথেও যোগাযোগ আছে। মানে এমন একজন উপদেষ্টা নাহিদ ইসলামকে জামাতের সাথে জোট করার জন্য চাপ দিয়েছেন বলে অন রেকর্ড ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটর সালেউদ্দিন ভাই বলেছেন যে উপদেষ্টার নাম আপনাদের অনেকেরই বিশ্বাস হবে না। সো এই যে সারা বছর দীর্ঘ সময় সিভিল সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন, তাদেরকে আমরা উদার গণতন্ত্রী মনে করেছি, কিন্তু কোনো না কোনো স্ট্র্যাটেজিক কারণে অথবা তিনি গুপ্ত হয়ে তিনি আদতে জামাত
সো উপদেষ্টা পরিষদে আছে, সচিবালয়ে আছে, কোনো সন্দেহ নেই। আমি নিজে কাজ করতে গিয়ে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনেও একটা কাজ করতে গিয়ে দেখেছি ওখানেও গুপ্ত জামাত বসে আছে, যাকে বিএনপি মনে করেছে সে হয়তো তাদের লোক হতে পারে। সেরকম বিভিন্ন বিভিন্ন জায়গায় এটা আছে। মাঠ প্রশাসনে তো আছেই, ডিসি এসপিদের একটা অংশ গুপ্ত জামাত, মানে তারা জামাত হিসাবে আছেন। তারপর তো আমরা এটা দেখেছিও জামাতের সেই ষড়যন্ত্র, ইসলামী ব্যাংকের লোকজনকে বা অন্যান্য ব্যাংকে থাকা লোকজনকে কিভাবে দায়িত্ব দিয়ে ভেতরে বাইরে কাজ করাবেন। একটা মানে অনলাইন মিটিং ফাঁস হয়ে গিয়েছিল, সেটা দেখেছি। তো তাদের নানা রকম চেষ্টা থাকবে, তাদের টাকা থাকবে, তারা প্রচুর টাকা খরচ করারও চেষ্টা করতে পারেন। 2018 সালের নির্বাচনের আগে এই পর্যায়ের বিশেষ করে ডিসি এসপি লেভেলে রিটার্নিং অফিসার ডিসিরা থাকেন, ইউএন ওরা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকেন, এই পর্যায়ে রীতিমতো বিরাট টাকার ট্রানজ্যাকশন হয়েছে। সো সব কিছু ঘটে তারা নির্বাচন জিতে যাবেন, জিতে যেতে পারেন, এই ধরনের একটা বোধ আমাকে অনেকে বোঝানোর চেষ্টা করেন। এগুলো হচ্ছে তাদের যুক্তি। হঠাৎ করে দেখা যাবে এগুলো ঘটে গেছে, অথবা ভোট কাউন্টিংয়ের পর কোনো না কোনো ফর্মে কারচুপি হয়ে যায়, 2008 সালে যা হয়েছিল সেরকম, ইত্যাদি ইত্যাদি আলাপ কেউ সামনে আনছেন। আমাদের একটা কথা একটু মনে রাখা দরকার, একটা কারচুপি তখন কার্যকর হতে পারে যখন দুটো দলের শক্তির কাছাকাছি অবস্থান থাকে। আমি জানি এ ব্যাপারে অনেকে যুক্তি দেবেন, বিভিন্ন প্রতিষ্ঠানে কিছু কিছু জরিপে দেখা গেছে যে বিএনপি জামাত নাকি খুব নেক টু নেক। আমি ওই তর্কে যাচ্ছি না, আমি মনে করি ইটস হিউজলি ডিফারেন্ট, মানে দুজনের গ্যাপ আনবিলিভেবলি বড়। জামাত কোনোভাবে কাছাকাছি না, বহু বহু দূরে পড়ে আছে, বহু দূরে পড়ে আছে। এখন এই প্রেক্ষাপটে পারবে কিনা? আচ্ছা, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জেতা যায় কিনা? আমরা যদি 2018 সালের কথায় আসি, 18 সালের নির্বাচনের সময় শেখ হাসিনার কাছে সব কিছু ছিল, প্রশাসন, পুলিশ, মানে সচিবালয় থেকে শুরু করে মাঠ প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, ভারতীয় গোয়েন্দারা বাংলাদেশের মাটি ছেয়ে ফেলেছিল, কোনো সন্দেহ নেই। ব্যবসায়ীরা, মানে গাছের পাতাও আমরা ফান করে বলতাম না, গাছের পাতাও আওয়ামী লীগ করতো। আচ্ছা, সে আওয়ামী লীগও কি 2018 সালে দিনের বেলায় কারচুপি করতে পারবে, এই সাহস করতে পেরেছিল? বিএনপির মতো এত বড় একটা দল যখন মাঠে থাকে, সে দিনের বেলায়ও এই চুরিটা করতে পারবে না, এটা শেখ হাসিনা জেনেছিলেন। কারণ শেখ হাসিনার কাছে আমাদের যে কারো চাইতে অনেক বেশি তথ্য ছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আছে, নিশ্চয়ই ভারতীয় গোয়েন্দা সংস্থাও তাকে তাদের মতো করে রিপোর্ট দিয়ে গেছে। তার মানে শেখ হাসিনা বুঝতে পেরেছিলেন দিনের বেলায়ও তিনি এটা করে উঠতে পারবেন না, তাই তিনি রাতে সেল মেরেছিলেন, রাতেই কাজটা শেষ করেছেন। ওটা ছাড়া তিনি ক্ষমতায় থাকতে পারতেন না, ক্ষমতায় আসতে পারতেন না। তাহলে এটা বুঝলাম আমরা, বিএনপির মতো একটা দল, আবার এখানে কিন্তু বিএনপির বিপরীতে আওয়ামী লীগের মতো, তখন কারণ তো আওয়ামী লীগ বিরাট পাওয়ারফুল দেখাচ্ছিল তাদেরকে, যেহেতু সব রকম সক্ষমতা, সব রকম শক্তি তাদের সমর্থনে আছে। সে আওয়ামী লীগ ও বিএনপিকে কারচুপি, ওরা কারচুপি করবে আর বিএনপি সেই মাঠে থাকলে সেটা পেরে উঠবে, তারা মনে করেনি। সেই তুলনায় জামাত এখন আদৌ কোনো শক্তি না। আর ধরে নিলাম মাঠ পর্যায়ে, মাঠ প্রশাসনের কিছু গুপ্ত জামাত আছে, তারা জামাতের হয়ে কাজ করার চেষ্টা করছে টরছে, কিছু কিছু জায়গায় আরও কিছু গুপ্ত আছে, 2-4 জন উপদেষ্টা গুপ্ত আছেন, তারা কাজ করার চেষ্টা করছেন, নির্বাচন কমিশনে আছে। আওয়ামী লীগের সঙ্গে পুরোটাই তাদের ছিল, সেটাই তারা দিনের বেলা কারচুপি করতে পারে না। আর কিছু কিছু গুপ্ত যদি থেকেও থাকে, তারা দিনের বেলা চুরি করতে পারবেন? মনে করি না। আরেকটা কথা জরুরি, সেটা হচ্ছে তাহলে কি রাতের বেলা করবেন? সেটারও সম্ভাবনা নেই। তার চাইতেও জরুরি কথা, সবচেয়ে জরুরি কথা, আওয়ামী লীগের সময় সবাই আওয়ামী লীগের হয়ে চুরি করেছিল, কারণ তারা জানতেন আওয়ামী লীগই ক্ষমতায় আসবে, সেটা রাতের বেলা হোক আর যেভাবেই করুক ক্ষমতায় আসবে, এবং আওয়ামী লীগ 41 পর্যন্ত ক্ষমতায় থাকবে, তাই তারা আওয়ামী লীগের সাথে অ্যালাইন্ড হয়েছেন। যে গুপ্ত জামাতরাও আছেন বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, এসপি বা অন্যান্য কোনো জায়গায় প্রিজাইডিং অফিসার, যারাই আছেন না কেন, তারা জানেন, তাদের অন্তত তারা এখন চুরি করে জামাতকে চেষ্টা করবেন জেতাতে নির্বাচনে, কিন্তু তারা ভেতরে জানেন যে আসলে জামাতের গ্যাপ অনেক হাই, বিএনপি জিতে যাচ্ছে। তাহলে তাদের ভবিষ্যৎ চাকরি, চুরি চামারি করে ভবিষ্যৎ চাকরি শুধু না, তারা শাস্তির মুখে পড়তে পারেন, এটাও তারা জানেন। সে কারণেই শতভাগ ডেডিকেটেডলি চুরি করতে যাবেন সেটাও আমার বিশ্বাস হয় না। বরং তারা ভাববেন যতটুকু পারা যায় করার চেষ্টা করব, পরিস্থিতি বুঝবো, না হলে করবো না। তো শতভাগ ডেডিকেটেড হয়েও তারা কাজ করতে পারবেন না, কারণ তার চাকরি বাঁচাতে হবে এবং শাস্তি থেকে দূরে থাকতে হবে। এবং অনিবার্যভাবেই ভবিষ্যতে যে সরকার আছে, নির্বাচনে যেসব অপরাধ হতে যাচ্ছে, এর সাথে যেসব কর্মকর্তারা জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে মারাত্মক শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, সেই পদক্ষেপ যাতে থাকে। তো সব কিছু মিলে আমার মনে হয়
অনেকে যে ভয় করছে জামাত কি না কি করছে ভেতরে বসে বসে, এই ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারা কি না কি করতে পারে, কিন্তু নির্বাচন হবে এবং সেই নির্বাচন ম্যানিপুলেট করে জেতা কোনোভাবেই সম্ভব তাদের হবে না। কোনো 2-4টা সিটে ভীষণভাবে করতে পেরে 2-4টা সিট পেতে পারে সর্বোচ্চ, সেটা বাড়লেও বা কততে যাবে আসলে। আর আপনারা আপনাদের মতো করেই ভাবুন, সবাই নিশ্চিন্ত থাকুন। দিনের বেলা যদি নির্বাচন হয়, চুরি করেও জামাত ক্ষমতার কাছাকাছিও যেতে পারবে না। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আসন্ন টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। বাংলাদেশ মানে খুবই অযৌক্তিক কারণে একটা গো ধরেছিল যে তাদের গ্রুপ বদলে দিতে হবে, তারা ভারতে খেলতে যাবে না, তারা তাদের শ্রীলঙ্কায় খেলতে দিতে হবে। ভারতে কেন খেলতে যাবে না? কারণ তাদের খেলোয়াড়দের নিরাপত্তার অভাব। কে বলেছে নিরাপত্তার অভাব? এর আগে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজকে নিয়েছিল, কিন্তু সেখানে আভ্যন্তরীণ কিছু রাজনৈতিক দলের দাবির মুখে মুস্তাফিজকে কেকেআর ফেরত পাঠিয়েছে, তাকে দল থেকে বাদ দিয়েছে। তো আইপিএল হলো ভারতের একটা নিজস্ব লিগ, আর আইসিসির বিশ্বকাপ এটা হলো একটা আন্তর্জাতিক, আইসিসি একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, তার বিশ্বকাপ। এবং যখন আইসিসির কোনো টুর্নামেন্ট কোনো দেশে হয় তখন তার সিকিউরিটি লেভেলটা অন্য জায়গায় থাকে। মুস্তাফিজকে ফেরত পাঠানো হয়েছে, তার সাথে রাজনীতি ছিল, কিন্তু বাংলাদেশ নিরাপত্তার দোহাই দিয়ে কলকাতায় বা ভারতে খেলতে যায়নি। এটা এটা খুব বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়নি, কিন্তু এটা নিয়ে একটা রাজনীতি করতে চেয়েছিল। আমাদের মানে ভারতের গোলামির যুগ শেষ, আমাদের আসিফ নজরুলের এরকম একটা স্টেটমেন্ট ছিল। এবং আমাদের যে গায়ক আসিফ, আরাক আসিফ, সে মুম্বাইয়ে বলিউডে গান গাইতে পেরে নিজে একেবারে ধন্য হয়ে গিয়েছিল, আর এখন ভারতে ক্রিকেট খেলতে যাবে না। তার আগে এই আরাক আসিফ মাহমুদ, যিনি আগে উপদেষ্টা ছিলেন, তিনিও ক্রিকেটের পাইন মারছে। এই তিন আসিফ, তিনজনের বাড়ি কুমিল্লায়, এরা মিলে মোটামুটি বাংলাদেশ ক্রিকেটের একেবারে পাইন মেরে দিচ্ছে। এবং তারা ভাবছিল যে আইসিসি তাদের হাত পা ধরা, ভারতীয় ক্রিকেট বোর্ড হাত পা ধরা তাদের মানে ক্রিকেট তো খেলাবেই, আবার শ্রীলঙ্কায়ও খেলাবে। আবার এমনও বলছিল যে আয়ারল্যান্ডের সাথে সোয়াপ করবে গ্রুপ, কিন্তু আয়ারল্যান্ড এগ্রি করেনি। যাই হোক, এই এই যে ক্রিকেট খেলবো না, ভারতে ক্রিকেট খেলবো না, এই যে আসিফ, এই যে ইনুস গংদের যে একটা উদ্ধত্ত ভারত বিরোধিতার রাজনীতিকে উস্কে দেওয়া, এখানে আবার পালে হাওয়া দিছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা বলছে যে বাংলাদেশ না খেললে আমরাও খেলবো না। এইসব বইলা টইলা বাংলাদেশ তো মাইনকার চিপায় পড়ছে, বাংলাদেশ বাদ। সেখানে ভোটে হেরে গেছে 14টা দেশ বাংলাদেশের দাবির বিপক্ষে ভোট দিচ্ছে, আর একটা দেশ বাংলাদেশকে সাপোর্ট করছে। তো এই অবস্থায় আইসিসি তার আইন অনুযায়ী ডিসিশন দিছে যে বাংলাদেশ বাদ, মানে মোটামুটি আম ছালা সব বাংলাদেশে চলে গেল। এখন পাকিস্তান কি করবে? পাকিস্তান তার আবার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। একদিকে বাংলাদেশকে হাওয়া দিলেন, তোমরা খেলবা না, আমরাও খেলবো না। বাংলাদেশ বাদ পড়তেই তারা তাদের ক্রিকেট দল ঘোষণা করে দিয়েছে। এই পাকিস্তান তো এরকমই একটা বেইমান জাতি। তো এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন পাকিস্তান কিছুটা হলো চক্ষু লজ্জার খাতিরে তারা এখন এটা বলটা সরকারের কোর্টে ঠেলে দিয়েছে যে পাকিস্তান খেলতে যাবে কিনা এটা এখন সিদ্ধান্ত দেবে পাকিস্তান সরকার। এবং এখন এটা এখনো এরকম একটা অবস্থা যে পাকিস্তান একটা হুমকি দিচ্ছে যে তারাও খেলবে না, তারা ভারতের সাথে খেলবে না, এরকম মানে শ্রীলঙ্কায় খেলবে না প্রথম হুমকি, দ্বিতীয় হলো যে যায়ও ভারতের সাথে খেলবে না। এবং এখন এইটা আনসার্টেন যে তারা জয়েন করবে কি করবে না, বাংলাদেশের সমর্থনে তারা নাও যেতে পারে। আইসিসি তারা কিন্তু বসে নেই, যদি পাকিস্তান না যায়, বাংলাদেশ না যাওয়া এসেছে স্কটল্যান্ড, পাকিস্তান না গেলে ওই গ্রুপে আসবে উগান্ডা। এখন আইসিসি একটা গতকাল মিটিং করে একটা ডিসিশন নিয়েছে যে ঠিক আছে, বাংলাদেশ যেহেতু শ্রীলঙ্কায় খেলতে চেয়েছিল এবং আমরা তাদের সেই সুযোগটা দিতে পারিনি, যদি পাকিস্তান উইথড্র করে তাহলে আমরা প্রথম বাংলাদেশকে প্রস্তাব দেব, এবং বাংলাদেশ রাজি হলে বাংলাদেশ তখন এই গ্রুপের হয়ে বিশ্বকাপ টি-20তে খেলবে। এখন খেলা কিন্তু জমে ক্ষীর। পাকিস্তান বিশ্বকাপে যাবে নাকি বাংলাদেশ বিশ্বকাপে যাবে? যে পাকিস্তান বাংলাদেশকে গাছে উঠায় মই সরায় নিল, তারা এখন কি করবে সেটাই এখন দেখার বিষয়। আমরা আর 2-1 দিনের মধ্যেই জানতে পারবো পাকিস্তান যাবে কিনা, এবং পাকিস্তান যদি না যায় তাহলে বাংলাদেশের সামনে এখনো টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের একটা নতুন করে সুযোগ
আসতে পারে। আমার ধারণা সেটা আসবে। আমার সূত্র সেটাই জানিয়েছে যে আইসিসি এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। তাহলে আমরা এখন দেখি খেলা কোন দিকে যায়। তবে পাকিস্তানকে বিশ্বাস করা অ্যাটলিস্ট আমি করি না। দেখা যাক পাকিস্তান তার মানে দীর্ঘদিনের হারানো ভাইকে ফিরে পেয়ে আজকে কি স্ট্যান্ড নেয়।